গত বছর এই চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু হয়েছিল যার নাম ছিল বছরের সেরা 10। আর সেই সিরিজটায় তোমরা সবাই তোমাদের ভালোবাসা দেখিয়েছিলে। তাই এই বছর আবার যখন বছরটা শেষ হতে চলেছে, তখন আবার এই সারা বছরে কি কি হয়েছে সেটাকে আরেকবার ফিরে দেখা যাক। তো এই বছরও আমি বছরের সেরা 10 নিয়ে আবার ফিরে এলাম এই চ্যানেলে। মানে এইটা হচ্ছে বছরের সেরা 10-এর সিজন 2। তো সিজন 2তেও টোটাল 6টা এপিসোড থাকবে, যেখানে তোমরা প্রতি রবিবার, প্রতি বুধবার আর প্রতি শুক্রবার বছরের সেরা 10-এর এপিসোড পাবে আনটিল 2026। মানে এই ডিসেম্বর মাসে যে কটা রবিবার বেঁচে আছে, যে কটা শুক্রবার বেঁচে আছে আর যে কটা বুধবার বেঁচে আছে, প্রত্যেক দিনই বছরের সেরা 10-এর একটা করে এপিসোড আসবে। আর যেমন বললাম, টোটাল 6খানা এপিসোড আছে। তো চলো আর বেশি দেরি না করে এই বছরের সিরিজটা শুরু করা যাক। আর আশা করি গত বছরের মতো এই বছরও তোমরা বছরের সেরা 10-এর এই সিরিজটাকে তোমাদের ভালোবাসা দেবে। তাই আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সিজন 2-এর ফার্স্ট এপিসোড হতে চলেছে 2025 সালের ডাব্লিউডাব্লিউইর সেরা 10 মোমেন্ট। তো সেটা তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছিলে। তো আমি তোমাদের একটা কথা বলে রাখি যে আমি কোন ক্রাইটেরিয়ায় আমার এই সেরা 10 মোমেন্টকে রেখেছি। তো আমি এখানে সেই মোমেন্টগুলোকেই রাখার চেষ্টা করেছি যেগুলো আমার মনে হয়েছে যে আমাদের স্মৃতিতে রয়ে যাবে। আর আগামী বছরগুলোতেও যদি কেউ বলে যে মনে আছে এই ঘটনাটা কবে ঘটেছিল, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, 2025 সালে এই ঘটনাটা ঘটেছিল। আর সেরকম ইন্টেন্সিটিরই কিছু মোমেন্ট আমি এই লিস্টে রেখেছি। আর যেমন আমি প্রতিবারই বলি যে এটা পুরো আমার পার্সোনাল মতামত, মানে এই লিস্টটা পুরোপুরি আমার মতামতের উপর ভিত্তি করে আমি বানিয়েছি। তাই তোমাদের আমার সাথে একমত হতে হবে সেরকম কোনো কথা নেই। আমার লিস্টটা তোমরা দেখো, আর তারপর তোমাদের যদি মনে হয় সেখানে কিছু পরিবর্তন করা দরকার, তোমরা তোমাদের মতো করে পরিবর্তন করতেই পারো। আর তোমরা কমেন্ট বক্সে তোমাদের কি মনে হয় যে এই বছরের সেরা 10 মোমেন্ট কী কী ছিল, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। তোমাদের কাছে সেই স্বাধীনতা পুরো আছে, তাই আমার সাথে পুরো 100% একমত হতে হবে সেরকম কোনো কথা নেই। তাই সেটা মাথায় রেখেই ভিডিওটা দেখো। আমার লিস্টে আমি 10 নম্বরে যে মোমেন্টটাকে রেখেছি, সেই মোমেন্টটা খুব একটা বেশি দিন পুরনো না। কারণটি রিসেন্টলি সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে এই মোমেন্টটা ঘটেছিল, যখন আমরা দেখেছিলাম মেন্স ওয়ার গেমস ম্যাচের শেষে একজন মিস্ট্রি অ্যাটাকার বা মিস্ট্রি মার্কসম্যান কেচ চড়ে উপরে উঠে এসেছিল। আর তারপর রোমান রিংসের টিমকে অ্যাটাক করে, বা বলা যেতে পারে কোডি রোডসের টিমকে অ্যাটাক করে, যেখানে সে অ্যাটাক করেছিল সিএম পাঙ্ককে, তাকে অ্যাটাক করে তাকে কার্ভস্টোন দিয়ে আবার কেচ চড়ে পালিয়ে গেছিলো। আর যার ফলে ব্রক লেসনারের টিম ম্যাচটা জিতে গেছিলো। আর এই মিস্ট্রি অ্যাটাকার কে, সেটা নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা সবাই কথা বলেছি। আর ডাব্লিউডাব্লিউইতেও তোলপাড় চলেছে যে এই মিস্ট্রি অ্যাটাকার কে হতে পারে। যদিও সবাই এটা আন্দাজ করেই ফেলেছিল যে সেটা হয়তো অস্টিন থিওরি, আর পরবর্তীকালে আমরা সেটাই দেখতে পাই যে এই মিস্ট্রি অ্যাটাকার অস্টিন থিওরিই ছিল। কিন্তু যতদিন ডাব্লিউডাব্লিউ এটাকে রহস্য রেখেছিল ততদিন এটা নিয়ে কথা হয়েছে। আর এটা এমন একটা ঘটনা যেটা হয়তো ছোটোখাটো ঘটনা, কিন্তু এটা আমাদের স্মৃতিতে থেকে যাবে যে হ্যাঁ, সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে এমন একটা ঘটনা ঘটেছিল, যার পরে হয়তো এরকম ডাব্লিউডাব্লিউইতে বিভিন্ন ধরনের কথা চলছিল যেটা কে হতে পারে, এটা কি ক্রিস জেরিকো, নাকি এটা মন্টেস ফোর্ড, নাকি এটা অস্টিন থিওরি, এরকম অনেক রকম মানে রিউমার ছড়িয়েছিল তারপর। আর এছাড়াও এই মোমেন্টটার জন্য আমাদের রোমান রেইন্স, সিএম পাঙ্ক, কোডি রোডস, জে উসো, জিমি উসো, এদের টিম হেরে গেছিল সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে। তো এই মোমেন্টটাকে তো মনে রাখা হবেই হবে। তো সেই কারণে আমার লিস্টে 10 নম্বরে আমি এই মোমেন্টটাকে রেখেছি। যদি কথা বলা হয় নাম্বার 9-এর, তো সেখানে আমি রেখেছি রাসেলমেনিয়ার একটা মোমেন্ট। আর আমি কথা বলছি রাসেলমেনিয়া 41-এর মেন ইভেন্টের, যেখানে আমরা দেখেছিলাম জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচ ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। আর সেই ম্যাচে আমাদের জন সিনা কোডি রোডসকে হারিয়ে হয়ে গেছিল 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবার এই মোমেন্টটা হয়তো এই লিস্টটার উপরে থাকতে পারতো, কিন্তু এই লিস্টে এই মোমেন্টটা এত নিচে থাকার কারণ একটাই, যে মোমেন্টটা হয়তো আমাদের স্মৃতিতে চিরকাল থেকে যাবে। কারণ এটা একটা রেকর্ড ব্রেকিং রেকর্ড ছিল। রেকর্ড ব্রেকিং রেকর্ড কী বলছি, মানে এটা একটা জন সিনার কি রেকর্ড ব্রেক করেছিল রিক ফ্লেয়ারের, যেখানে সে 16 টাইম পেরিয়ে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছিলো। তাই ঘটনাটা তো আমাদের মেমোরিতে থাকবেই থাকবে। কিন্তু শুধুমাত্র বিপদ হলো একটাই, যে এই সময় জন সিনার হিলটার্ন এতটাই বাজে চলছিল যে জন সিনা কোডি রোডসের ম্যাচটাও খুব খারাপ ম্যাচ হয়েছিল। তাছাড়া এই ম্যাচের শেষে যেইভাবে ট্র্যাভিস স্কট এসেছিল, আর আমরা সবাই রককে এক্সপেক্ট করছিলাম, রকের তো দেখা ছিলই না, উল্টে ট্র্যাভিস স্কট এসে পুরো একটা অকওয়ার্ড মোমেন্টের সৃষ্টি করেছিল। আর তারপর ট্র্যাভিস স্কটের সাহায্য নিয়ে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তাই মোমেন্টটা হয়তো যতটা ইমোশনাল হওয়ার কথা ছিল, বা মোমেন্টটার
ইন্টেন্সিটি যতটা বেশি হওয়ার কথা ছিল সেটা যেন কোথাও না কোথাও একটু কম ছিল, কিন্তু যাই হোক না কেন আলটিমেটলি আমাদের জন সিনা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন মানে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে গেছিল আর 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও জিতে গেছিল। তো এটা একটা রেকর্ড ব্রেকিং জিনিস, তো সেই কারণে এটা তো আমাদের স্মৃতিতে থাকবে। আর এইভাবেই আমাদের জন সিনা হয়ে উঠেছিল লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন, তাই এই মোমেন্টটাকে আমি আমার লিস্টের নাম্বার 9-এ রেখেছি। যদি চলে আসি নাম্বার 8-এ, তো সেখানেও আমি জন সিনারই একটা মোমেন্ট রেখেছি, আর এই মোমেন্টটা এসেছিল নাইট অফ চ্যাম্পিয়ন্সের আগে, যখন আমরা দেখতে পেয়েছিলাম যে জন সিনা আর সিএম পাঙ্কের মধ্যে ফিউড চলছিল ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। আর সেইখানে নাইট অফ চ্যাম্পিয়ন্সের আগে তাদের যখন এই ফিউডটা বিল্ড হচ্ছিল, তখন একটা স্ম্যাকডাউনের এপিসোডে আমাদের সিএম পাঙ্ক ডক্টর অফ থাগানমিক্স সেজে এসে জন সিনাকে একটা প্রোমো ব্যাটেলে হারিয়েছিল, বা জন সিনা সেই প্রোমোতে কিছু বলতেই পারেনি, সেই প্রোমোটা পুরোপুরি সিএম পাঙ্কের ছিল। কিন্তু জন সিনা তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না, তাই আমরা দেখেছিলাম যে জন সিনা তার পরবর্তী স্ম্যাকডাউনে যখন জন সিনা আর আর্ট্রুথের ম্যাচ হয়েছিল, তখন আর্ট্রুথকে তো সেই ম্যাচে জন সিনা হারিয়ে দিয়েছিল। তারপর সিএম পাঙ্ক যখন সেই ম্যাচের শেষে ইন্টারফেয়ার করেছিল, তখন সিএম পাঙ্ককে একটা টেবিলের মধ্যে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিয়ে ফেলে রেখে, ঠিক যেইভাবে সিএম পাঙ্ক একটা সময় জন সিনাকে টেবিলে ফেলে রেখে তার ফেমাস পাইপ বোম প্রোমো কাট করেছিল, তখন সেইটার মতো করেই সেই স্টাইলেই জন সিনা নিজের একটা পাইপ বোম প্রোমো কাট করেছিল, বা বলা যেতে পারে সিএম পাঙ্কের ভাষাতেই সিএম পাঙ্কের রিপ্লাই দিয়েছিল। আর এই মোমেন্টটা তো আমরা কখনোই ভুলবো না, যেইভাবে সিএম পাঙ্কের পাইপ বোমকে আমরা এখনও ভুলতে পারিনি, আর এখনও সিএম পাঙ্কের পাইপ বোমের কথা বলা হয় এত বছর কেটে যাওয়ার পরও, ঠিক সেইভাবে জন সিনার এই পাইপ বোমটাকেও বছরের পর বছর ধরে মনে রাখা হবে। আর আমরা এটাও জানবো, মানে যখনই সিএম পাঙ্কের পাইপ বোমটার কথা হবে, তখন আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এর পরিবর্তে বা এর জবাবে জন সিনাও পুরো সেম স্টাইলে সিএম পাঙ্কের উপর একটা পাইপ বোম কাট করেছিল। তো সেই কারণে এই যে মোমেন্টটা আমরা পেয়েছিলাম, এই মোমেন্টটাকে আমি আমার লিস্টে নাম্বার 8-এ রেখেছি। যদি চলে আসি নাম্বার 7-এ, তাহলে এবার আমাদের চলে যেতে হবে বছরের একদম শুরুতে, মানে বছরের ফার্স্ট প্রিমিয়াম লাইভ ইভেন্ট, যেটা ছিল রয়্যাল রাম্বল। আর যেহেতু এটা জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর ছিল, আর এই বছরের শুরুতে জন সিনার রিটায়ারমেন্ট ট্যুর শুরু হয়েছিল, তাই সবাই ভেবেছিল যে এই বছরের রয়্যাল রাম্বলতে জন সিনাই জিতবে, আর জন সিনা হট ফেভারিট ছিল। আর সবাই মনে করেছিল রয়্যাল রাম্বল জিতেই জন সিনা কোডি রোডসকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবে। কিন্তু এই রয়্যাল রাম্বলের শেষে আমরা যখন দেখেছিলাম যে মাত্র দুজন বেঁচে ছিল রিংয়ে, যেটা ছিল জন সিনা আর জে উসো, সেখানে সবাই মনে করেছিল এবার সেই মোমেন্টটা আসতে চলেছে আর জন সিনা রয়্যাল রাম্বল জিততে চলেছে। কিন্তু আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিয়ে জে উসো জন সিনাকে এলিমিনেট করে এই বছরের রয়্যাল রাম্বল জিতে যায়। এবার এই মোমেন্টটাকে না অনেকে অনেক রকমভাবে মনে রাখবে, যেমন যারা জে উসোর খুব বড় ফ্যান, তারা তো এই মোমেন্টটাকে এইভাবেই মনে রাখবে যে জে উসো এই বছরের রয়্যাল রাম্বল জিতেছিল, তারপর জে উসো সুযোগ পেয়েছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য গান্থারকে ফেস করার রাসেলমেনিয়াতে, যেখানে রাসেলমেনিয়ায় গিয়ে জে উসো গান্থারকে হারিয়ে, গান্থারকে দিয়ে ট্যাপ আউট করিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেও গেছিলো। তো তাদের কাছে এই মোমেন্টটা তো মেমোরেবল হয়ে থাকবেই যখন জে উসো রয়্যাল রাম্বল জিতেছিল। আবার যারা জন সিনার খুব বড় ফ্যান, তারা মোমেন্টটাকে এইভাবে মনে রাখবে যে তারা ভেবেছিল যে জন সিনা জিতে যাবে এই বছরের রয়্যাল রাম্বল, আর জন সিনা জেতার খুব কাছে চলেও এসে শেষ মোমেন্টে জে উসোর কাছে হেরে গেছিলো। তো তাদের কাছে মোমেন্টটা এইভাবে মেমোরেবল হয়ে থাকবে। আর অনেকে তো এটাও মনে করে যে এই মোমেন্টটার কারণেই জন সিনার এই রিটায়ারমেন্ট ট্যুরটা পুরোপুরি ভেস্তে গেছে, বা যতটা ভালো হতে পারতো ততটা ভালো হয়নি। তাই অনেকের স্মৃতিতে এই মোমেন্টটা অনেক রকমভাবে থাকতে পারে, কারো কাছে ভালো স্মৃতি হিসেবে থাকতে পারে, কারো কাছে বাজে স্মৃতি হিসেবে থাকতে পারে, কিন্তু কমন ব্যাপার এইটাই, এই মোমেন্টটা সবার মাথায় তো থেকেই যাবে, সেটা ভালো কারণে হোক বা বাজে কারণে হোক। তাই আমার মনে হয় এইটাও এই বছরের একটা বিশাল বড় মোমেন্ট ছিল, তাই আমার লিস্টে আমি এই মোমেন্টটাকে নাম্বার 7-এ রেখেছি। নাম্বার 6 মানে নাম্বার 6-এ আমি যে মোমেন্টটাকে রেখেছি সেটা হলো ডাব্লিউডাব্লিউইতে আমাদের সবার প্রিয় আর্ট-ট্রুথের রিটার্ন অ্যাজ রন কিলিংস। এবার তোমাদের মধ্যে অনেকে মনে করতে পারো যে আর্ট-ট্রুথের রিটার্ন কী এমন বড় মোমেন্ট, কিন্তু তোমরা মনে করো সেই সময় কী চলছিল, যখন একটা স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে জন সিনা আর আর্ট-ট্রুথের ম্যাচ হয়েছিল, আর সেই ম্যাচে জন সিনা আর্ট-ট্রুথকে হারিয়ে দিয়েছিল। তারপর যখন এই খবরটা সামনে এসেছিল যে ডাব্লিউডাব্লিউই আর্ট-ট্রুথকে তাদের কোম্পানি থেকে বের করে দিয়েছে, যখন আর্ট-ট্রুথের কন্ট্র্যাক্ট শেষ হয়ে গেছে আর তাকে নতুন কোনো কন্ট্র্যাক্ট দেওয়া হয়নি, তখন সবাই কতটা আপসেট হয়েছিল। সবাই ভেবেছিল জন সিনার সাথে আর্ট-ট্রুথের গল্প আরও এগাবে, কিন্তু যখন খবর আসে যে আর্ট-ট্রুথ তো আর ডাব্লিউডাব্লিউইতে কোম্পানিতেই কাজ করে না, তখন সবাই ডাব্লিউডাব্লিউইর উপর বিশাল আপসেট হয়ে পড়েছিল। আর আমাদের এটাও মনে রাখতে হবে সেই আর্ট-ট্রুথের সাথে সাথে সেই সময় জাজমেন্ট ডের কার্লিতোকেও বের করে দেওয়া হয়েছিল, কিন্তু কার্লিতোর জন্য অতটা বাস ক্রিয়েট হয়নি যতটা আর্ট-ট্রুথের জন্য হয়েছিল। সবাই ডাব্লিউডাব্লিউইর কাছে ডিমান্ড করছিল যাতে তারা আর্ট-ট্রুথকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু আমরা জানি ডাব্লিউডাব্লিউই কিন্তু সবসময় ফ্যান্সদের কথা শোনে না, যখন তাদের মনে হয় শোনা উচিত তখনই শোনে। তাই সবাই ভেবেছিল যে হয়তো ডাব্লিউডাব্লিউই তাদের কথা শুনতে পারে, কিন্তু একটা সময় গিয়ে তারা আশা ছেড়ে দিয়েছিল।
কিন্তু তারপর মানি ইন দ্য ব্যাংকে যখন জন সিনা আর লোগান পল একটা ট্যাগ টিম ম্যাচে কম্পিট করেছিল কোডি রোডস আর জেউসোর এগেনস্টে, সেই ম্যাচের শেষে আমরা যখন দেখেছিলাম যে একটা কালো হুডি পরে পুরো সেই মিস্ট্রি অ্যাটাকারের মতোই কেউ একজন এসে জন সিনাকে অ্যাটাক করে দিয়েছিল, যার ফলে জন সিনা ম্যাচটা হেরেও গেছিল। আর তারপর যখন তার মুখ সামনে আসে তখন পুরো অডিয়েন্স ফেটে পড়েছিল, ইন্টারনেট ফেটে পড়েছিল, কারণ সেটা ছিল ট্রুথ। আর হ্যাঁ, ট্রুথকে ডাব্লিউডাব্লিউই কোম্পানি থেকে বের করে দেওয়ার পরও শুধুমাত্র ফ্যান্সদের কথা শুনে আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরিয়ে এনেছিল। হ্যাঁ, সেটা পরের কথা, তারপর তার ক্যারেক্টারে কিছুটা চেঞ্জ করতে চেয়েছিল ডাব্লিউডাব্লিউই, যেটা সাকসেসফুলি চলেনি। আর যখন অ্যাকচুয়ালি ট্রুথ আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরে এলো, তারপর আবার ট্রুথকে সেই ব্যাক স্টেজ সেগমেন্টেই আটকে রাখা হলো। আর যেইভাবে প্রথম দিকে ট্রুথকে একটা কমিক ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা হতো, আবার সেই ঘুরে ফিরে ট্রুথকে একটা কমিক ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। মাঝখানে ডাব্লিউডাব্লিউ ট্রুথকে একটা সিরিয়াস ক্যারেক্টার দিতে চেয়েছিল, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। কিন্তু যাই হোক না কেন, এই যে মোমেন্টটা, ট্রুথের ফিরে আসার মোমেন্টটা, এটা ইন্টারনেটে তো বাস ক্রিয়েট করেই ছিল, কিন্তু তার সাথে সাথে সেই সময় সেই এরিনাতে যারা উপস্থিত ছিল তারাও এই মোমেন্টটার জন্য খুব জোরে চিয়ার করেছিল। তাই আমার মনে হয় এই মোমেন্টটাকেও এই বছরের একটা বড় মোমেন্টের মধ্যেই ধরা হবে, আর আমি আমার লিস্টে এই মোমেন্টটাকে নাম্বার 6-এ রেখেছি। এবার কথা বলা যাক টপ 5 মোমেন্টের, যেখানে আমি 5 নম্বরেই রেখেছি আমাদের সেথ ফ্রিকিন রলিন্সের মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন। এবার এই বছরের সামার স্ল্যামে যখন সিএম পাঙ্ক আর গান্থার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে ফেস টু ফেস এসেছিল, তখন সবাই এটা ধারণা করেছিল যে এই ম্যাচের শেষে কিছু একটা তো ঘটতে পারে। কিন্তু তার আগে যেইভাবে আমাদের মানি ইন দ্য ব্যাংক জেতার পরও সেথ রলিন্স তার একটা ইনজুরিকে ফেক করেছিল, আর সবাই ভেবেছিল সেথ রলিন্স হয়তো রিয়েল লাইফে ইনজিওর্ড হয়ে গেছে। তার কিছু ভিডিও সামনে আসছিল যেখানে আমরা তাকে দেখছিলাম সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, মানে দেখে মনে হচ্ছিল যে সেথ রলিন্স অ্যাকচুয়ালি ইনজিওর্ড, আর সেথ রলিন্সের এখন কামব্যাক করতে বহুদিন সময় লেগে যাবে। তাই যদিও সামার স্ল্যামে অনেকে এক্সপেক্ট করছিল যে কিছু একটা ঘটলেও ঘটতে পারে, কিন্তু কেউ শিওর ছিল না যে হ্যাঁ এই ব্যাপারটা ঘটবেই ঘটবে। কিন্তু আলটিমেটলি আমরা যখন দেখলাম যে সামার স্ল্যামে গুন্থার আর সিএম পাঙ্ক ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে সামনাসামনি এলো, আর যেই ম্যাচে সিএম পাঙ্ক গুন্থারকে হারিয়ে দিয়ে প্রায় 12 বছর পর আবার ডাব্লিউডাব্লিউইতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিল, তো এই মোমেন্টটা তো সিএম পাঙ্কের হওয়ার কথা ছিল। কিন্তু সিএম পাঙ্কের এই মোমেন্টটাকে চুরি করে অ্যাকচুয়ালি সেই সামার স্ল্যামে, মানে এই বছরের সামার স্ল্যামের শেষে সেথ রলিন্স কামব্যাক করেছিল। আর সে তার ক্র্যাচেসের সাহায্যে কামব্যাক করেছিল, আর দেখে মনে হচ্ছিল সে তো এখনও ইনজিওর্ড আছে। কিন্তু তারপর সে যে ঘটনাটা ঘটিয়েছিল সেটা দেখে সবাই শক হয়ে গেছিলো, কারণ তারপর আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি ইনজুরিটা ফেক ছিল, সেথ রলিন্সের কিছুই হয়নি, আর সেথ রলিন্স এতদিন ধরে শুধু নাটক করছিল। আর যেই কথাটা সেথ রলিন্স বলেছিল যে সেথ রলিন্স যতদিন ডাব্লিউডাব্লিউইতে থাকবে ততদিন সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হতে পারবে না, সেই কথাটাকেই সেথ রলিন্স রেখেছিল। কারণ সেথ রলিন্স তারপর মানি ইন দ্য ব্যাংক সেম নাইটে ক্যাশ ইন করেছিল, আর যখন সিএম পাঙ্কের অবস্থা খারাপ ছিল সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে সিএম পাঙ্ককে হারিয়ে দেয় আর হয়ে যায় ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর যে মোমেন্টটা সিএম পাঙ্কের হতে পারতো সেই মোমেন্টটাকে করে নেয় নিজের নামে, আর এইটা অ্যাকচুয়ালি এই বছরের একটা বিশাল বড় মোমেন্ট ছিল। আর তারপর তো সেথ রলিন্সের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ রান ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর হয়ে যায় সেথ রলিন্সের রিয়েল লাইফ ইনজুরি, আর যে ইনজুরিটা সে এখন আর ফেক করছে না, তার অ্যাকচুয়ালি হয়েছে। আর তারপর আবার সব কিছু গন্ডগোল হয়ে যায়, আর আলটিমেটলি বছর শেষ হতে হতে আবার আমরা দেখতে পাচ্ছি যে সিএম পাঙ্কের কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ফিরে এসেছে। কিন্তু যাই হোক না কেন, সামার স্ল্যামের এই মোমেন্টটাকে তো আমরা কখনোই ভুলতে পারবো না। তাই আমার লিস্টে নাম্বার 5-এ আমি সেথ রলিন্সের এই মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইনটাকেই রেখেছি। মানে দেখো, সেথ রলিন্স তার লাইফে 2বার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করেছে, আর দুটোই মেমোরেবল, একটা রাসেলমেনিয়াতে, একটা সামার স্ল্যামে, আর দুটোকেই ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে স্মরণ তো করা হবেই হবে। যদি কথা বলা হয় নাম্বার 4-এর, তো সেইখানে আমি রেখেছি ক্রাউন জুয়েলের পরের মানডে নাইট রয়ের একটা মোমেন্ট, যেখানে আমরা সবাই শক হয়েছিলাম। আর আমরা যখন দেখেছিলাম যে সেই রয়ের মেন ইভেন্টে ভিশন একসাথে বেরিয়েছিল, তখন আমরা ভেবেছিলাম এটা আবার একটা নর্মাল সেগমেন্ট হবে যেখানে আর কি পল হেমান সবাইকে ইন্ট্রোডিউস করবে আর ভিশন তাদের আর কি নিজের প্রশংসা করে বেরিয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ায় ডাব্লিউডাব্লিউর প্ল্যান কিছু আলাদাই ছিল। আর যেইখানে মনে হচ্ছিল এই ভিশন টিমটা, যেটা এই বছরই তৈরি হয়েছিল, সেটা মানে মোটামুটি কিছু বছর তো চলবে, আর এই বছরটাকে পুরো ডমিনেট করে মানে পরের বছর আমরা এই টিমটাকে দেখতে পাবো বা এই ফ্যাকশনটাকে একসাথেই দেখতে পাবো। কিন্তু আমাদের সবাইকে শক করে দিয়ে সেই মানডে নাইট রয়ের মেন ইভেন্টেই, মানে অস্ট্রেলিয়ায় ক্রাউন জুয়েলের পরের মানডে নাইট রয়ের মেন ইভেন্টেই আমরা দেখেছিলাম যে ব্রন ব্রিকার সেথ রলিন্সের উপর অ্যাটাক করে দিয়েছিল, আর সেথ রলিন্সকে একটা স্পিয়ার মেরে দিয়েছিল। আর একটা জিনিস প্রমাণ করে দিয়েছিল যে ব্রন ব্রিকার মেন রোস্টারে কারো কথা শুনে চলতে আসেনি, ব্রন ব্রিকার নিজেই একটা লিডার, আর ব্রন
ব্রন ব্রিকার যদি কোনো টিমে থাকে তো সেই টিমে সে অ্যাজ আ লিডার কাজ করতে চায়, কারো চেলা হয়ে কাজ করতে চায় না। আর তাই ভিশনের লিডার মানে যে নিজেকে লিডার বলতো বা যে বলতো যে আমার হাত ধরেই ডাব্লিউডাব্লিউর ফিউচার আসতে চলেছে, তাকেই ব্রন ব্রিকার একটা স্পিয়ার মেরে অ্যাটাক করে আমাদের সবাইকে শক করে দিয়েছিল। শুধুমাত্র ব্রন ব্রিকার না, ব্রন ব্রিকারের দেখা দেখি ব্রনসন রিডও সেথ রলিন্সের উপর টার্ন করেছিল, আর আলটিমেটলি পল হেমানও সেথ রলিন্সের উপর টার্ন করেছিল। তো যেই ফ্যাকশনটা আমরা ভেবেছিলাম বহুদিন চলবে বা বেশ কিছু বছর এবার ডমিনেট করবে, তারা এই বছরই যে ভেঙে যাবে এটা সত্যি আমরা কেউ আশা করিনি, আর এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। তো এই মুমেন্টটাকে তো রাখতেই হতো লিস্টে, তো এই কারণেই এই মুমেন্টটাকে আমি আমার লিস্টের নাম্বার 4-এ রেখেছি। এবার যদি চলে আসি টপ 3-তে, তাহলে 3 নম্বরে আমি যে মুমেন্টটাকে রেখেছি এটা হয়তো অনেকের লিস্টেই টপ 3-এর মধ্যে তো থাকবেই থাকবে। আর এই মুমেন্টটা এসেছিল রাসেলমেনিয়া 41-এর নাইট 1-এর মেন ইভেন্ট থেকে, যখন আমরা রোমান রেইন্স, সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখেছিলাম। এবার তার ফেভারকে পুরো করার জন্য এই ম্যাচে আমরা দেখেছিলাম যে পল হেমান রোমান রেইন্সের স্বাদ তো আগেই ছেড়ে দিয়েছিল, আর সে সিএম পাঙ্কের সাথে এই ম্যাচে এন্ট্রি করেছিল। কিন্তু সবাই ভেবেছিল এই ম্যাচে পল হেমানকে নিয়ে কাড়াকাড়ি হবে সিএম পাঙ্ক আর রোমান রেইন্সের মধ্যে, কিন্তু সেই রাতে সেথ রলিন্সের প্ল্যান তো কিছু আলাদাই ছিল। আর এই ম্যাচটা যখন শেষ হয়েছিল তখন আমরা সবাই অবাক হয়েছিলাম, কারণ পল হেমান না তো সিএম পাঙ্কের ছিল আর না তো রোমান রেইন্সের ছিল, আর দুজনের কাছ থেকেই পল হেমানকে চুরি করে নিজের কাছে টেনে নিয়েছিল কে না, আমাদের সেথ ফ্রিকিন রলিন্স। আর মোমেন্ট তো তখন এসেছিল যখন এই ম্যাচের একদম শেষ মোমেন্টে আমরা দেখেছিলাম যখন সিএম পাঙ্ক আর রোমান রেইন্সের মধ্যে ঝামেলা চলছিল যে পল হেমান অ্যাকচুয়ালি কার দিকে, তখন আমরা সবার ফার্স্টে দেখতে পেয়েছিলাম যে রোমান রেইন্সকে সাহায্য করার জন্য পল হেমান সিএম পাঙ্কের উপর টার্ন করেছিল, যখন সিএম পাঙ্ককে সে লো ব্লো মেরে দিয়েছিল। কিন্তু আমরা ভেবেছিলাম এখানেই হয়তো শেষ, আর পল হেমান আবার রোমান রেইন্সের কাছেই ফিরে গেল আলটিমেটলি, আর রোমান রেইন্সের মুখেও হাসি ছিল। কিন্তু আসল ঘটনা তো এখনও ঘটা বাকি ছিল। তারপর আমরা দেখতে পেলাম যখন সেই চিয়ারের মোমেন্টটা, মানে সেথ রলিন্স পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, রোমান রেইন্সের হাতে চিয়ার আছে, আর রোমান রেইন্স চিয়ার শটের জন্য পুরো রেডি সেথ রলিন্সকে। তখন সেই সময় আসে সব থেকে বড় বিট্রেয়াল, সব থেকে বড় ধোকা, কারণ পল হেমান তার ট্রাইবাল চিফ রোমান রেইন্সকেও দিয়ে দিয়েছিল একটা লো ব্লো, আর এইভাবে রোমান রেইন্সের উপরও পল হেমান টার্ন করে গেছিলো, যেটা সেই মুহূর্তে হয়তো কেউ ভাবতে পারেনি সেইভাবে। আর তারপর সেথ রলিন্সের মুখে একটা শয়তানি হাসি ছিল, আর পল হেমান, সিএম পাঙ্ক আর রোমান রেইন্স দুজনকেই বিট্রে করে সেই ম্যাচে হেল্প করেছিল সেথ রলিন্সকে, আর পল হেমানের এই সাহায্যটাকে কাজে লাগিয়ে সেথ রলিন্সও রাসেলমেনিয়ার মেন ইভেন্টে রোমান রেইন্স আর সিএম পাঙ্ককে হারিয়ে জিতে গেছিল। আর সেখান থেকে শুরু হয়েছিল একটা নতুন ভিশন, যেটা শুরু করেছিল পল হেমান আর সেথ রলিন্স। তারপর তো সেখানে ব্রন ব্রিকার, ব্রনসন রিডের একে একে মানে যোগদান হলো, আর তারপর যেমনভাবে বললাম এই বছরই সেই ফ্যাকশনটা ভেঙেও গেল লাস্টের দিকে আস্তে আস্তে। তো শুরুটা তো এখান থেকেই হয়েছিল, আর এই মোমেন্টটাকে কেই বা ভুলতে পারে, আর যেখানে রাসেলমেনিয়া নাইট 1-এর মেন ইভেন্টে ঘটনাটা ঘটেছিল তখন কেই বা ভুলতে পারে এই ব্যাপারটাকে। আর তারপর রাসেলমেনিয়া নাইট 2-এর মেন ইভেন্টে আমরা যেমন বাজে একটা ম্যাচ দেখেছিলাম, তারপর তো সবাই এটাই বলছিল যে অ্যাকচুয়ালি এই ঘটনাটাই রাসেলমেনিয়া নাইট 2-এর মেন ইভেন্টে ঘটা দরকার ছিল। তো যাই হোক, ঘটনাটা বড় ছিল, আর সেই কারণে আমি আমার লিস্টের নাম্বার 3-তে এই মোমেন্টটাকে রেখেছি। এবার চলে আসা যাক নাম্বার 2-এ, আর নাম্বার 2-এর মোমেন্টটাকেও আমি সামার স্ল্যামের নাইট 2 থেকেই রেখেছি। তো সামার স্ল্যামের নাইট 1-এ আমরা সেথ রলিন্সের ক্যাশ-ইন তো দেখে ফেলেছিলাম, আর ট্রিপল এইচ আমাদের প্রমিস করেছিল নাইট 2 আরও বড় হতে চলেছে। আর নাইট 2-এর মেন ইভেন্টে ম্যাচ ছিল জন সিনা আর কোডি রোডসের ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। আর ম্যাচটা অ্যাকচুয়ালি দুর্দান্ত ম্যাচ ছিল। রাসেলমেনিয়ার নাইট 2-তে তারা যতটা বাজে ম্যাচ ডেলিভার করেছিল, সামার স্ল্যামের মেন ইভেন্টে অ্যাকচুয়ালি তারা ততটাই ভালো ম্যাচ ডেলিভার করেছিল। এই ম্যাচটাও এই বছরের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাচ হিসেবে আমরা মনে রাখতে পারি, কিন্তু এই ম্যাচের শেষে যেটা ঘটেছিল সেটা আমরা কেউ ভাবতে পারিনি, কারণ ব্রক লেসনারের সাথে ডাব্লিউডাব্লিউ কন্ট্রোভার্সি যেভাবে চলছিল আমরা কখনো এক্সপেক্ট এটা করতে পারিনি যে অ্যাকচুয়ালি ব্রক লেসনার এই এত কন্ট্রোভার্সি চলার মধ্যে ডাব্লিউডাব্লিউতে আবার রিটার্ন করতে পারে বলে। কিন্তু আমরা যখন দেখলাম আলটিমেটলি কোডি রোডস জন সিনাকে হারিয়ে ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে গেল, আর তারপর সেখান থেকে চলে গেছিল। আর তারপর জন সিনার জন্য একটা খুব ইমোশনাল মুমেন্ট ছিল, কারণ এটাই জন সিনার কেরিয়ারের লাস্ট সামার স্ল্যাম ছিল। কিন্তু যখন জন সিনা সেই রিংয়ে দাঁড়িয়ে সবাইকে আর কি শেষবারের মতো থ্যাংক ইউ বলছিল, তখন আমরা দেখতে পাই, তখন আমরা শুনতে পাই দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের থিম সং। আর যখন ব্রক লেসনার বেরিয়ে এসেছিলো তখন মনে হচ্ছিল এটা অ্যাকচুয়ালি ঘটছে, এটা অ্যাকচুয়ালি ঘটে গেছে, আর ব্রক লেসনার সত্যি ডাব্লিউডাব্লিউতে আবার ফিরে এসেছে। এটা সত্যি অনেকের কাছে খুব আশ্চর্য ঘটনা ছিল, আর অনেকের কাছে অবিশ্বাস্য ছিল,
কারণ সত্যি এই মোমেন্টে আমরা কেউ ভাবতে পারিনি যে ব্রক লেসনার ফিরতে পারে। রিউমার তো অনেকদিন ধরেই চলছিল, কিন্তু অ্যাকচুয়ালি যে ব্রক লেসনার এত কন্ট্রোভার্সির পরেও ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে এটা সত্যি কেউ কল্পনা করতে পারেনি। তাই যখন ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল আমরা সবাই শক হয়েছিলাম, আর তারপর যেইভাবে ব্রক লেসনার এসে জন সিনাকে একটা F5 দিয়েছিল আর এই স্টেটমেন্টটা দিয়ে দিয়েছিল যে দ্য বিস্ট ইনকার্নেট ইজ ব্যাক ইন ডাব্লিউডাব্লিউই, আর এবার সে আর ফেস হিসেবে আসেনি, এবার সে হিল হিসেবে এসেছে। তো এই মোমেন্টটাকে তো বছরের পর বছর ধরে মনে রাখা হবেই হবে, আর এটা ব্রক লেসনারের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিটার্ন হিসাবেও মনে রাখা হবে। তো সেই কারণে এই মোমেন্টটাকে আমি আমার লিস্টের নাম্বার 2-এ রেখেছি। আর এবার কথা বলা যাক আমার মতে এই বছরের সবথেকে সেরা মোমেন্ট বা টপ মোমেন্ট কোনটা ছিল। আর এই মোমেন্টটা ছিল এলিমিনেশন চেম্বার থেকে। হ্যাঁ, এলিমিনেশন চেম্বারের মেন ইভেন্টে আমরা যখন দেখেছিলাম যে এলিমিনেশন চেম্বার ম্যাচ জন সিনা জিতে গেছিল, আর জন সিনা জেতার পর কোডি রোডস জন সিনাকে কনফ্রন্ট করতে এসেছিল, আর তখন একটা কথার বিচার হওয়া এখনও বাকি ছিল যে কোডি রোডস তার সোল রকের কাছে বিক্রি করেছে কি করেনি। কারণ তার আগে আমরা একটা স্টোরি লাইনে দেখেছিলাম যে রক কোডি রোডসের কাছ থেকে তার সোল চাইছিল আর বলছিল তুই তোর সোল আমাকে দিয়ে দে। এবার কোডি রোডস তার সোল বিক্রি করবে কি করবে না সেটা তো এলিমিনেশন চেম্বারেই ঠিক হওয়ার কথা ছিল, কিন্তু যখন রক এলিমিনেশন চেম্বারে বেরিয়ে এলো তখন কোডি রোডস রককে মুখের উপর বলে দিল যে আমি আমার সোল বিক্রি করছি না, তুই যা করার করে নে। কিন্তু তখন কে জানতো যে এইটা ঘটতে চলেছে, আর ডাব্লিউডাব্লিউর হয়তো সবথেকে বড় টুইস্ট আসতে চলেছে। যেই সুপারস্টার যে কিনা কখনো হিল টার্ন করেনি, মানে তার ডক্টর অফ থাগানমিক্সের ক্যারেক্টারকে যদি বাদ দিয়ে দিই তাহলে সে তার কেরিয়ারে কখনো হিল টার্ন করেনি, আর যে কখনো হিল টার্ন করতে পারে এইটাই আমরা মাথায় আনতে পারিনি। মানে আমাদের হাসল, লয়্যালটি, রেসপেক্ট জন সিনা যে কিনা বাচ্চাদের মধ্যে এত ফেভারিট, যে কিনা ডাব্লিউডাব্লিউর আলটিমেট বেবি ফেস, সে যখন রকের সাথে হাত মিলিয়ে রকের কাছে নিজের সোল বিক্রি করে দিয়ে কোডি রোডসের উপর হিল টার্ন করেছিল, সেই লুক, সেই লো ব্লো, আর তারপর সেই টাইটেল দিয়ে কোডি রোডসকে মারা, আর জন সিনা হয়ে গেছিল আলটিমেট হিল। এবার দেখো সেই কথা আলাদা যে এই মোমেন্টটা তো খুবই সুন্দর ছিল, খুবই কুল মোমেন্ট ছিল, কিন্তু এই মোমেন্টটার পরে আর কিছু ঘটেনি। আর তারপর তো সারা বছর, মানে এখন বছর শেষ হতে চলেছে, জন সিনা রিটায়ার হয়ে গেল, কিন্তু সারা বছরে আমরা রককে আর জন সিনার সাথে কখনোই দেখতে পেলাম না। আর যেটা আমরা ভেবেছিলাম যে একটা খুব বড় ফ্যাকশন তৈরি হতে পারে, একটা খুব ভালো গল্প এরপর মানে তৈরি হতে পারে, কিন্তু সেসব কিছু হয়নি। কিন্তু সেগুলোকে আমরা যদি ছেড়ে দিই, আমরা যদি শুধু এই মোমেন্টের কথা বলি, যেহেতু এখানে আমরা মোমেন্টের কথা বলছি টপ 10, তো এই মোমেন্টটাকে তো আমরা কেউ কখনোই ভুলতে পারবো না। আর এই মোমেন্টটা শুধু ডাব্লিউডাব্লিউ ফ্যান্সদের মধ্যে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবার মধ্যে সাড়া ফেলে দিয়েছিল যে জন সিনার মতো সুপারস্টার নাকি হিল টার্ন করেছে, সে এখন শয়তান হয়ে গেছে। সেটাও পরের কথা, তার এই হিল টার্নটা ভালোভাবে চলেনি, আর হঠাৎ করেই তার আবার ফেস টার্নও হয়ে গেছিলো। কিন্তু সেসব এখন বাদই দিয়ে দিচ্ছি, এখন আমি শুধু মোমেন্টের কথা বলছি, আর তোমরাও আমার সাথে এগ্রি করবে এই মোমেন্টটা যে আমরা কখনো নিজের চোখে দেখতে পাবো এটা আমরা কখনোই সেইভাবে ভাবিনি, আর এটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। এর কোনো রিউমার বা কিছুই ছড়ায়নি এর আগে। তো মোমেন্টটা সত্যি আমাদের সারপ্রাইজ করেছিল, আর এই মোমেন্টটাকে তো বছরের পর বছর মনে রাখা হবে, আর ডাব্লিউডাব্লিউর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখা হবে যে হ্যাঁ, দ্য সি নেশন লিডার জন সিনাও কোনো সময় ডাব্লিউডাব্লিউতে হিল টার্ন করেছিল, আর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হিল টার্নের মধ্যেও এটা হয়তো পড়বে। শুধুমাত্র আফসোস একটাই, যেটার পরে আর গল্পটা সেইভাবে এগালো না। কিন্তু শুধু মোমেন্টের কথা বললে মোমেন্টটা তো চিরস্মরণীয় হয়ে থাকার মতোই মোমেন্ট। তাই এই মোমেন্টটাকেই আমার মনে হয়েছিল যে এই বছরের সেরা মোমেন্ট, তাই এই মোমেন্টটাকে আমি আমার লিস্টের নাম্বার 1-এ রেখেছি। তো এই ছিল আমার মতে এই বছরের সেরা 10 ডাব্লিউডাব্লিউই মোমেন্ট। এবার যেমন ভিডিও শুরুতেও বলেছিলাম যে আমার সাথে তোমাদের 100% এগ্রি করতে হবে, তার কোনো মানে নেই। তোমাদের যদি মনে হয়ে থাকে যে তোমাদের চোখে অন্য কোনো মোমেন্ট এই মোমেন্টগুলোর থেকেও বড় ছিল, তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর তোমাদের চোখে টপ 10 মোমেন্ট কী ছিল এই বছরের সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। বাকি যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও, ভিডিওটাকে হাইপ করে দিয়ে যাও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর বছরের সেরা 10-এর নেক্সট এপিসোড আসবে এই বুধবার, তো সেটার জন্য অপেক্ষা করো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।